প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস। প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ আর্খাইওস থেকে, যার অর্থ প্রাচীন, আর লজি শব্দটি এসেছে লজিয়া থেকে, যার অর্থ হচ্ছে অধ্যয়ন বা পাঠ। আমেরিকান প্রত্নতত্ত্ববিদ হোবেল তার অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ ম্যান গ্রন্থে বলেছেন, প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের পরিত্যক্ত দ্রব্য সামগ্রী এবং তাদের নিদর্শন স্বরূপ ব্যবহৃত পোশাক পরিচ্ছদ সহ বস্তুগত সংস্কৃতির যে সকল দিক এখনও উদ্ধার করা হয়নি সেগুলো উদ্ধারের কাজে নিয়োজিত। ইংরেজি নৃবিজ্ঞানী ইবি টেইলর্স তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেছেন, প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের একটি শাখা যা এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যার অস্তিত্ব আর নেই। তাহলে প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? আর্কিওলজি। এই আর্কিওলজিটি এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ আর্খাইওস থেকে, যার অর্থ হচ্ছে প্রাচীন। আর লজি শব্দটি এসেছে লজিয়া থেকে, যার অর্থ হচ্ছে অধ্যয়ন বা পাঠ। তাহলে আর্কিওলজি শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত? গ্রিক শব্দ আর্খাইওস এবং লজিয়া শব্দের সমন্বয়ে আর্কিওলজি শব্দটি গঠিত। অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ ম্যান গ্রন্থের লেখককে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ হোবেল। ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থের লেখককে ইংরেজি নৃবিজ্ঞানী ইবি টেইলর্স। প্রত্নতত্ত্বের মূল লক্ষ্য হল প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করা। পৃথিবীর স্তর ভেদ করে ধীরে ধীরে তার রহস্যের পর্দা সরিয়ে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মানুষের চিহ্ন খুঁজে বের করে। আর এই প্রাচীন মানুষের নিত্যকার ব্যবহৃত আসবাবপত্র প্রত্নতাত্ত্বিকদের গবেষণার উৎস। অতীতের সামগ্রী যে শুধু জাদুঘরের সম্পদ বাড়ায় তা নয়, এসব সামগ্রীর কার্যকারিতা, উপযোগিতা, উপকারিতা বিশ্লেষণের মাধ্যমে একাধারে প্রত্নতাত্ত্বিকগণ সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর সহায়তায় মানুষের গঠন প্রকৃতির সাথে তাদের সম্পর্ক, অন্যদিকে সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর সহায়তায় সমাজ জীবনের উপর ওইসব সামগ্রীর প্রভাব নির্ণয়ে উদ্যোগী হন। এদিক থেকে বলা চলে, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর মধ্যে পার্থক্য শুধু পদ্ধতিগত। দুজনের মুখ্য উদ্দেশ্য অতীতকালের মানুষের বিচিত্র জীবনধারার বিশ্লেষণ। আর সাংস্কৃতিক নৃবিজ্ঞানী যেখানে বর্তমানে জীবিত মানুষ নিয়ে আলোচনা করে, সেখানে প্রত্নতাত্ত্বিক অতীতে বিলীয়মান মানুষের জীবনী খুঁজে বের করে। তাহলে প্রত্নতত্ত্বের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করা। আর এই প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু পদ্ধতিগত। আর এই দুজনের মুখ্য উদ্দেশ্য কি? অতীতের মানুষের বিচিত্র জীবনধারার বিশ্লেষণ। জীবিত মানুষ নিয়ে গবেষণা করে কে? সাংস্কৃতিক নৃবিজ্ঞানী। আর অতীতে বিলীয়মান মানুষের জীবনী খুঁজে বের করেন কে? প্রত্নতত্ত্ববিদ। একজন প্রত্নতাত্ত্বিক যখন অতীতের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত থাকেন,
তখন তাকে দৈহিক নৃবিজ্ঞানের সহায়তা নিতে হয়, কারণ তাকে কঙ্কাল ও জীবাশ্ম নিয়ে গবেষণা করতে হয়। আর এই কঙ্কাল ও জীবাশ্মের মধ্যে রয়েছে এমন অনেক সূত্র যা প্রাচীনকালের মানুষের জীবনযাত্রার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে একজন প্রত্নতাত্ত্বিক যখন অতীতের রহস্য উদ্ঘাটন করে তখন তাকে কিসের সাহায্য নিতে হয়? দৈহিক নৃবিজ্ঞানীর সাহায্য নিতে হয়। আর সে কী কী নিয়ে গবেষণা করে? সে কঙ্কাল বা জীবাশ্ম নিয়ে গবেষণা করে। আর এই জীবাশ্মের মধ্যে রয়েছে এমন অনেক সূত্র যা প্রাচীনকালের মানুষের জীবনযাত্রার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীনকালের মানুষ লেখার তেমন কোনো চিহ্ন রেখে যাননি, কারণ তখন তারা লিখতে শেখেনি। তাই প্রত্যেক জীবনের হাসি কান্নার ইতিহাস এখনকার মানুষ যেভাবে ধরে রেখেছে, প্রাচীনকালের মানুষ তা পারেনি। কিন্তু তারাও ছিল আমাদের মতো সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ দুঃখ বিষাদে ভরা মানুষ। তাই তাদের দৈনন্দিন জীবনের দিনলিপির তথ্য পেতে হলে আমাদেরকে প্রত্নতাত্ত্বিকদের উদ্ঘাটিত উপাদানগুলোর উপর নির্ভর করতে হয়। আর এই উপাদানগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা অতীতকালের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। তাহলে প্রাচীনকালের মানুষ কি রেখে যাননি? প্রাচীনকালের মানুষ লেখার তেমন কোনো ইতিহাস রেখে যাননি, কারণ তখন তারা লিখতে শেখেনি। আর বর্তমানকালের মানুষ কি করে? যেমন সুখ দুঃখের ইতিহাস ধরে রাখে, প্রাচীনকালের মানুষ তা পারেনি। তাই তাদের এই দৈনন্দিন জীবনের দিনলিপির তথ্য পেতে হলে আমাদেরকে প্রত্নতাত্ত্বিকদের উদ্ঘাটিত উপকরণগুলোর উপর নির্ভর করতে হয়। প্রত্নতাত্ত্বিক অতীতের মানুষের প্রাচীন ইতিহাস বর্ণনা দিতে সমর্থন হন, কিন্তু প্রত্নতাত্ত্বিক কেবল এই প্রাচীন ধ্বংসাবশেষের কল্পনা আর পুনর্গঠন নয়। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গড চাইল্ডের ভাষায়, প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের আংশিক পরিচয় দেয় না, বরং প্রাচীন মানুষের জীবনযাত্রার পূর্ণাঙ্গ রেখাচিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করে। তবে মনে রাখা দরকার, এই প্রক্রিয়ায় প্রত্নতাত্ত্বিক একা নয়, বরং দৈহিক নৃবিজ্ঞানী, সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, মানব রসায়নবিদদের সমন্বয়ে, পারস্পরিক সহযোগিতা এবং কর্মচেষ্টায় প্রাচীনকালের ইতিবৃত্ত জানা যায়। তাহলে আমাদের কি মনে রাখা দরকার? যে এই প্রক্রিয়ায় প্রত্নতাত্ত্বিক একা নয়, এদের সাথে কী কী রয়েছে? দৈহিক নৃবিজ্ঞানী, সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, মানব রসায়নবিদ। এবার আমরা আসব সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক সূত্র। প্রত্যেক মানব গোষ্ঠীর এক একটি আলাদা সাংস্কৃতিক পরিচয় রয়েছে, আর এগুলো ধরা পড়ে তাদের আচার আচরণ, চালচলন ও জীবনযাত্রার প্রণালীতে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আবহাওয়া, জলবায়ু এবং মানুষের জীবনের বিচিত্রতা। প্রত্নতাত্ত্বিকেরা আবহাওয়া, জলবায়ু এবং মানুষের ব্যবহার্য সামগ্রী নিয়ে পরীক্ষা করে মানুষের সাংস্কৃতিক জীবনের চিত্র তুলে ধরতে সক্ষম। তাহলে প্রত্যেক মানব গোষ্ঠীর কী রয়েছে? এক একটা আলাদা সাংস্কৃতিক পরিচয় রয়েছে, আর এই পরিচয়গুলো কিভাবে ধরা পড়ে? তাদের আচার আচরণ, চালচলন ও জীবনযাত্রা প্রণালীতে। আর এসব বৈশিষ্ট্যের মতো কী কী রয়েছে? আবহাওয়া, জলবায়ু এবং মানুষের জীবনের বিচিত্রতা।
এরপরে আমরা আসব প্রত্নতাত্ত্বিকদের সময়কাল নির্ধারণ পদ্ধতি কি। প্রত্নতত্ত্ববিদ প্রত্নতাত্ত্বিক সময় নিরূপণে রেডিও কার্বন ডেটিং 14 ব্যবহার করে। 1947 সালে ইউলার্ড লিবি নামের একজন মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেন যে জৈব বস্তু সামগ্রী যেমন কাঠ, কয়লা, হাড়, শিং ইত্যাদি সেগুলো একসময় কোনো না কোনো প্রাণসত্তার অংশ ছিল, যেগুলো প্রকৃতি থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন 14 গ্রহণ করে। এই পরিমাণ পরবর্তীতে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করে এই বস্তুর সঠিক বয়স নির্ধারণ করা যায়। এই আবিষ্কারের পর প্রত্নতাত্ত্বিক নির্দেশনসমূহের সঠিক সময় নির্ধারণের ক্ষেত্রে রেডিও কার্বন ডেটিং 14 ব্যবহার করেন। তাহলে রেডিও কার্বন ডেটিং কিসে ব্যবহার করা হয়? প্রত্নতাত্ত্বিক সময় নির্ধারণে রেডিও কার্বন ডেটিং 14 ব্যবহার করা হয়। আর জৈব বস্তুর সামগ্রীর মধ্যে কি কি রয়েছে? কাঠ, কয়লা, হাড়, শিং ইত্যাদি, যেগুলো কোনো এক সময় প্রাণসত্তার অংশ ছিল, আর সেইগুলো এক সময় প্রকৃতি থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন 14 গ্রহণ করে। আর এর পরিমাণ পরবর্তীতে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করে এসব বস্তুর সঠিক বয়স নির্ধারণ করা যায়। এরপরে আমরা আসব সময় নির্ধারণ সম্পর্কে। সাংস্কৃতিক জীবনের পরিচয় দিতে গিয়ে যতটা সম্ভব তার একটা সময় নির্ধারণ করাও প্রত্নতাত্ত্বিকদের গবেষণার কাজ। আমরা জানি মানুষের প্রাচীন ইতিহাস 40 লক্ষ বছরেরও অধিককাল ব্যাপ্ত। পৃথিবীর বিস্তৃত প্রাণ জুড়ে বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন অতীত সামগ্রী, মানুষের সমাধি, জীবাশ্ম এবং বাসস্থানের ধ্বংসাবশেষ। এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপেক্ষিক সময় নির্ধারণ করাও প্রত্নতাত্ত্বিকদের গবেষণার একটা বিশেষ দিক। এই গবেষণাকালে প্রত্নতাত্ত্বিককে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে খুঁজে পাওয়া সামগ্রীটির স্থান, ওই কতটা ব্যাপ্তি জুড়ে ওই সামগ্রীটি ছড়িয়ে ছিল এবং ভবিষ্যতে তার ব্যবহার কীভাবে করা যাবে এবং তার সংরক্ষণ কীভাবে করা সম্ভব। তাহলে আমরা জানি মানুষের প্রাচীন ইতিহাস কত বছরের পুরনো? মানুষের প্রাচীন ইতিহাস 40 লক্ষ বছরেরও অধিককাল ব্যাপ্ত। এরপরে আমরা আসব পরিমাপ ও সংরক্ষণ সম্পর্কে। গুপ্তধনের সন্ধানই প্রত্নতাত্ত্বিকদের মূল উদ্দেশ্য নয়। এই প্রসঙ্গে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক উইলিয়াম কটরেল বলেন, এমন অনেক লোকের ধারণা আজও যে প্রত্নতাত্ত্বিকদের কাজ হলো পুরাতন জিনিস, বিশেষ করে পুরাতন মূল্যবান জিনিসপত্র খুঁজে তা বিক্রি করা। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিকদের মতে ওইসব বস্তুর চেয়ে অধিক মূল্যবান হলো বস্তুটি আবিষ্কারের স্থান। সুতরাং ওই মূল্যবান বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ কিংবা প্রাচীন মাটির দেওয়ালে গাঁথা একটি মৃৎপাত্রের অংশবিশেষ, যা আপাতত দৃষ্টিতে একেবারে মূল্যহীন বলে বিবেচিত হতে পারে
এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একেবারে মূল্যহীন হতে পারে, যা হয়তো হতে পারে ইতিহাসের পাতায় একটা নতুন অধ্যায়। তাহলে দেখা যায় সাধারণত নিত্য ব্যবহার্য সামগ্রী এবং যন্ত্রপাতি, প্রাচীনকালের মানুষের পরিয়ে দেওয়া বস্ত্রের সামান্য প্রমাণ, সাধারণত ধারালো এক টুকরো পাথর, যা হয়তো প্রাচীনকালের মানুষ কোনো এক সময় ব্যবহার করত। এ জাতীয় সব কিছুই যা প্রাচীন মানুষের জীবনযাত্রা সম্পর্কে পরিচয় বহন করে, তা প্রত্নতাত্ত্বিকদের কাছে অতি মূল্যবান। তাহলে গুপ্তধনের সন্ধানই প্রত্নতাত্ত্বিকদের মুখ্য উদ্দেশ্য নয়। এখনও অনেক মানুষের ধারণা কি, যে প্রত্নতাত্ত্বিকদের কাজ হলো পুরাতন জিনিস, বিশেষ করে পুরাতন মূল্যবান জিনিস খুঁজে তা বিক্রি করা। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিকদের কাছে ওই জিনিসের চেয়ে বেশি মূল্যবান বস্তু হলো বস্তুটির আবিষ্কৃত স্থান। এবার আসবো আমরা খনন কার্য সম্পর্কে। আধুনিককালে প্রত্নতাত্ত্বিক খনন কার্য পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিনের সাধনা ও গবেষণার প্রয়োজন। আর এই সাধনা ও গবেষণার মাধ্যমে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের একটা সুদৃঢ় বিজ্ঞানের উপর খনন কাজে একটা সুদৃঢ় বিজ্ঞানের উপর ভিত্তি করেছেন। প্রতিটি ক্ষুদ্রতম মাটির কণাকে সরিয়ে প্রত্নতাত্ত্বিক তার খনন কাজ এগিয়ে নিয়ে যান। আর এই খনন কাজের জন্য যেমন প্রয়োজন সময়ের, তেমনি প্রয়োজন ধৈর্য, অর্থের। তাই খনন কাজ শুরু করার আগে খননের স্থানের ইতিহাসটি ভালো করে জানতে হবে এবং যন্ত্রপাতির সাহায্যে জায়গাটি অতি সূক্ষ্মভাবে জরিপ করে নিতে হবে। তাহলে খনন কাজের জন্য কিসের প্রয়োজন? দীর্ঘদিনের সাধনা ও গবেষণার প্রয়োজন। আর এই খনন কাজের জন্য কিসের প্রয়োজন হয়? অনেক সময়ের প্রয়োজন এবং ধৈর্য, অর্থের প্রয়োজন হয়। আর খনন কাজ শুরু করার আগে কি করতে হবে? খনন স্থানটি ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং যন্ত্রপাতির সাহায্যে স্থানটি অতি সূক্ষ্মভাবে জরিপ করে নিতে হবে। এরপরে আমরা আসব প্রত্নতত্ত্বের উৎস সম্পর্কে। প্রত্নতত্ত্ব হল পুনরুদ্ধার, বস্তুগত সংস্কৃতি বিশ্লেষণের মাধ্যমে মানুষের কর্মকাণ্ডের অধ্যয়ন। প্রত্নতত্ত্বের উদ্দেশ্য বা লক্ষ্য হল মানুষের প্রাচীন মানব ইতিহাস খুঁজে বের করা। আর এই কাজ করতে গিয়ে প্রত্নতত্ত্বকে বিভিন্ন উৎসের উপর নির্ভর হতে হয়। তাহলে প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হলো পুনরুদ্ধার, বস্তুগত সংস্কৃতি বিশ্লেষণের মাধ্যমে মানুষের কর্মকাণ্ডের বিশ্লেষণ। আর প্রত্নতত্ত্বের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মানব ইতিহাস খুঁজে বের করা। আর এই কাজ করতে গিয়ে প্রত্নতত্ত্বকে কি করতে হয়? বিভিন্ন উৎসের উপর নির্ভর করতে হয়। আর এই উৎসগুলো কি কি? আর এই উৎসগুলো হলো প্রাচীন সাহিত্য, মৌখিক ইতিহাস, প্রত্নতাত্ত্বিক যন্ত্রপাতি, স্থানীয় জ্ঞান, প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত, সরকারি উৎস, পূর্ব জরিপ, সাংস্কৃতিক নীতিবিজ্ঞানের তথ্য। এখন আমরা আসব প্রাচীন সাহিত্য সম্পর্কে। প্রাচীন শিল্প সাহিত্য মানব বসতি নির্ণয়ে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে।
উদাহরণস্বরূপ বলা যায়, হোমারের মহাকাব্য ইলিয়াড পাঠের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন ট্রয় নগরীর অবস্থান সম্পর্কে জানতে পেরেছে। এরপরে আমরা আসব মৌখিক ইতিহাস। অনেক সময় সমাজের বয়স্ক লোকদের মুখে শোনা স্থানীয় ইতিহাস, ঐতিহ্য বিষয়ক তথ্যাদি প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে কাজ করে। যেমন প্রত্নতাত্ত্বিকরা পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে বসবাসকারী কালাশ সম্প্রদায়ের অধিবাসীদের মধ্যে প্রচলিত গল্পকথার মাধ্যমে এই অঞ্চলের আবিষ্কৃত পুরাকীর্তির সাথে গ্রিক বীর আলেকজান্ডারের যোগসূত্র জানতে পারে। তাহলে মৌখিক ইতিহাসও প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে কাজ করে বা প্রত্নতাত্ত্বিক উৎস। এরপরে আমরা আসব প্রত্নতাত্ত্বিক যন্ত্রপাতি। দেশের স্থানীয় জাতীয় জাদুঘরে রক্ষিত কিংবা ব্যক্তিগতভাবে সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র বা যন্ত্রপাতি প্রত্নতত্ত্বের অন্যতম উৎস হিসেবে কাজ করে। এরপরে আমরা আসব স্থানীয় জ্ঞান সম্পর্কে। যে কোনো বিষয় সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা বা জ্ঞান প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ সহায়ক। যেমন বগুড়ার মহাস্থানগড় সম্পর্কে স্থানীয় অধিবাসীদের ধারণা প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের সহায়তা করেছে। তাহলে স্থানীয় জ্ঞানও প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে কাজ করে। এরপরে আমরা আসব প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত। প্রত্নতাত্ত্বিকগণ খনন কাজ শুরু করার পূর্বে খনন স্থান সম্পর্কে অনুসিদ্ধান্ত বা পূর্বানুমান গ্রহণ করে। এগুলো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে বিবেচিত। তাহলে প্রত্নতাত্ত্বিক অনুসিদ্ধান্ত প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসব সরকারি উৎস। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, জাতীয় আর্কাইভ, জাতীয় স্থাপনা ইত্যাদি প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে বিবেচিত। তাহলে সরকারি উৎস প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে বিবেচিত। আর এর মধ্যে কী কী রয়েছে? জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, জাতীয় আর্কাইভ, জাতীয় স্থাপনা, এগুলো প্রত্নতাত্ত্বিকের অন্যতম উৎস হিসেবে বিবেচিত। এরপরে আমরা আসব পূর্বজরিপ। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকভাবে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম, জার্নাল, গ্রন্থ ইত্যাদি অন্যতম প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে কাজ করে। তাহলে এরপরে আসি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের তথ্য। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের উদ্ঘাটিত তথ্য প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে কাজ করে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা বিভিন্ন গোষ্ঠীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাদের শরীরের গঠন সম্পর্কে মতামত প্রদান করে, যা প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় সহায়ক হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।